আগের উপরেও নাকি টাক আছে, কথাটা শুনতাম। আজকে আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে। দেখেন এটা কি বলে, বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা 10টা লাগে না, একটা হলেই 100 শিয়ালের বাচ্চা পালিয়ে যা। শাবাশ, দ্যাটস কল দ্য সুপ্রিম লিডার। বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াইতে হবে। এক সপ্তাহে 2 বার ওয়াকার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে। আমি জুলাই হত্যাকাণ্ড এবং গুম খুনের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে সেনাপ্রধানের সঙ্গে সরকারের চরম টানাপোড়েন চলতেছে এবং এই বিচার নিয়ে সরকারের অভিযোগ হচ্ছে যে সেনাবাহিনী তাকে সহযোগিতা করতেছে না, সেনাবাহিনী কোনো এভিডেন্স দিচ্ছে না। দর্শক, ঢাকাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বেশ তৎপরতা ইদানিং বেশি লক্ষ্য করা যাচ্ছে। যুগান্তর, এনটিভি সহ কয়েকটি গণমাধ্যম যে আশঙ্কার বার্তা দিয়েছিল যে আওয়ামী লীগ সেপ্টেম্বরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা করছে এবং বড় ধরনের একটা শোডাউনের চেষ্টা করছে, তখন ছোট 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 করে আওয়ামী লীগের নানা রকমের শোডাউন, আওয়ামী লীগ ছাত্রলীগের নানা রকমের শোডাউন আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি, যার ফলে পুলিশও অনেক বেশি তৎপর হয়েছে। আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভারতের প্রতি বিরক্ত হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে সব সময় খবরদারি, নাক গলানি এবং খুব প্রভাবশালী মনে করেন নিজেকে। এবং আমি মনে করতাম যে মনে হয় এই সমস্ত বিশ্বে শুধু বাংলাদেশের মানুষই ভারতের উপর খেপা, কিন্তু এটা না। বিশ্বের অনেক দেশের মানুষই ইদানিংকের কার্যক্রমে তারা ভারতকে পছন্দ করতেছে না। আগে মনে করা হতো যে ভারতের সঙ্গে ইউরোপের সম্পর্ক, যুক্তরাজ্যের সম্পর্ক, আমেরিকার সম্পর্ক, কিন্তু এখন কেন জানি এই ভারত রাষ্ট্রটা তারা ক্রমেই সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তেছে এবং অলরেডি তারা আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এখন বাকিটা ইউরোপের পালা। এবং আজকে আমি দেখলাম যে ভারতকে টুকরো টুকরো করার ঘোষণা দিয়েছেন ইউরোপের একজন কূটনীতিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজিদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট নোটিশের পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার পুলিশ মহাপরিচালক। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ নিয়ে গোপন ষড়যন্ত্র, ধরা খেলেন সেনাপ্রধান। পরপর 2 বার দেশে সেনা শাসন জারি করতে গিয়ে ব্যর্থ হয়ে অবশেষে ধরা খেয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিভাবে একের পর এক বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত সেনাপ্রধান, তার চাঞ্চল্যকর তথ্য প্রমাণ ফাঁস করে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এদিকে ভারতকে ভেঙে টুকরো টুকরো করা হবে, কঠিন হুঁশিয়ারি দিলেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ। এবার চারদিক থেকে কঠিন বিপদে নরেন্দ্র মোদী। তাহলে কি এবার ভারতের দাদাগিরির শেষ হচ্ছে? ক্ষমতা হারানোর ভয়ে একই করছে গুজরাটের কসাই মোদী। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এক সপ্তাহে 2 বার ওয়াকার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে। আমি কথাগুলো কেন বলছিলাম, এটা এই শেখ হাসিনা ধরেন গেল 15 বছর। আমি যদি শেষ 1 মাসের কথা ধরি, আপনাদের মনে আছে 19 বা 18 তারিখে আমি একটা ভিডিও করেছিলাম বা 20 তারিখে, যখন ব্ল্যাক আউট চলছিল যে শেখ হাসিনা পালিয়েছে। তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের বেসিসে তাকে বলেছি, তারা সেটা আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয়, আমাদেরকে যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুল ভ্রান্তি থাকতে পারে। সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম। শেখ হাসিনা 3 দিন পরে এসে তারপর যখন সব ইন্টারনেটে অন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন, তখন বললেন যে শেখের বেটি পালায় না, এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন। তো পালিয়েছেই, তো যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শুনে নাই, শেষ পর্যন্ত 5 তারিখে যেতে বাধ্য হয়েছে, এভাবে তিনি পালিয়েছেন। তো এটা শেখ হাসিনা নানান ভাবে বোঝানোর চেষ্টা করেছে, না আমরা পালানো কিছুই হয়নি, সরকারকে অবস্থানে ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘাড়ে বন্দুক ঠেকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো, যা লাগে সবাই থাকবো, হাসিনার সাথে আছি, এগুলো বলানো হয়েছে। বলিয়া আসলে একটা বেলুন খোলানো হয়েছে, সেটার হাওয়া যাওয়ার পরে এটার মধ্যে আর কিছুই নাই। সো আমি সেটা চাই না। আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা, তাদেরকে মাঠে থাকতে হবে। ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে পেরে উঠছে না, কারণ হলো ডক্টর ইউনূসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে, এর কারণে সে পারছে না। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার। এই পৃথিবীর ভেতরে, পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া, এই আপনার প্রেসিডেন্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে, প্রেসিডেন্টে রেখে যাওয়া সচিবরা আছে, এখনো পর্যন্ত সেনাপ্রধান আছে, এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনাপ্রধান, এইটা রাষ্ট্রপতি আর সেনাপ্রধান, এটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড। এটা সম্ভবই না, কখনোই হয় নাই, কখনো হবেও না, একমাত্র বাংলাদেশে হয়েছে। এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে। চুপ না থাকলে ইউনূস সারা জীবন ক্ষমতায় থাকবে, বিএনপিকে ক্ষমতায় আনবে না। জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না, কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে, এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না। তো বিএনপি বিশাল রাজনৈতিক দল, বিএনপির ঘোষ বিএনপির, এদিকে জামাত পিআর নিয়ে নানা নিয়ে, জানি না, আমার জীবনে ভাই নাম শুনি নাই পিআর টিআর, সেই দাবি জামাত কেন আনছে জানি না।
আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেঁচড়া শুরু করে দিয়েছেন কে কার দলে কত পরিমাণে লোক নেবে। অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে, তাদেরকে এক থাকতে হবে, তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসাবে থাকতে হবে। আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের যে কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন, দিল্লিতে বসে সারাদিন ফেন্সিডিল খান, মাঝে মধ্যে সোনাগাজীতে যান, গার্লফ্রেন্ড বউটো সব তো এখানে আছে। এখন তো ছাত্রদল যুবদলের ভাইয়েরা তাদেরকে গণিমতের মাল হিসাবে ভোগ করছেন। তো ওইখানে যায় ফ্রাস্ট্রেশনে ফেন্সিডিল খায় আর মাঝে মধ্যে যৌন চাহিদা মিটাইতে সোনাগাজীতে যান। আর কি করবেন সারাদিন ফোনে। আমার ফেসবুকে ধরেন 1 লাখ 2 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে। তো 2 মিলিয়ন একটা পেজের মধ্যে 1000 থেকে 10,000 কমেন্ট হয়, এভারেজ ধরলে ধরেন 3-4 হাজার এভারেজ একটা কমেন্ট হয়। এটাই বিশাল। এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে বেকার, আকামার শেষ ইন্ডিয়াতে, আকামার অভাবে কেউ কাজ করতে তো কাজ তো নাই ওই জায়গায়, ওইখানে যায় যা কিছু টাকা পয়সা দিক থেকে পাঠায়, এগুলো নিয়ে ওখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে। কখন ওদের নানান জাতির পিতা, একবার গ্রাম জাতির পিতা হয়, ওদের একটা ওয়াকার হয় জাতির আব্বা, এক এক সময় এক একজন জাতির আব্বা। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে জুলাই হত্যাকাণ্ড এবং গুম খুনের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে সেনাপ্রধানের সঙ্গে সরকারের চরম টানাপোড়েন চলতেছে এবং এই বিচার নিয়ে সরকারের অভিযোগ হচ্ছে যে সেনাবাহিনী তাকে সহযোগিতা করতেছে না, সেনাবাহিনী কোনো এভিডেন্স দিচ্ছে না, সেনাবাহিনী ডিজিএফআই এর আয়নাঘর, র্যাবের টিএফআই সহ বিভিন্ন গোপন বন্দিশালাগুলো 5ই আগস্টের পর ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, অনেক এভিডেন্স নষ্ট করেছে। এবং যেহেতু সরকার কেউ সহযোগিতা করতেছে না, সেহেতু আন্তর্জাতিক আদালত থেকে সরকার এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়েছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে জাতিসংঘ মানবাধিকার কমিশন 72 জন সেনা অফিসারকে অভিযুক্ত করেছে। তারপরে সরকার সেনাবাহিনীর সঙ্গে নেগোসিয়েশনে এসে এর সংখ্যা 22 জনে নামিয়ে এনেছে। তো 22 জনের ভিতরে 1 জন জেলে, 5 জন পলাতক, বাকি 16 জন ক্যান্টনমেন্টে আছে। এখন এদের বিচার কিভাবে হবে? সেনাবাহিনী চায় সেনাবাহিনী হোক, কিন্তু সরকার চায় সাধারণ আইনি হোক। এখন এই নিয়ে যখন তর্ক, তখন এই সেনাবাহিনীর অসহযোগিতা নিয়ে সরকার খুবই বিরক্ত। আপনারা জানেন যে গত 3রা ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ইউনূস সাংবাদিক এবং গুমের শিকার ব্যক্তিরা আয়নাঘর পরিদর্শন করেছে এবং এই ডক্টর ইউনূস সাংবাদিক এবং ভিকটিমরা তারা আয়নাঘর পরিদর্শন করতে পারবেন কিনা এবার তারা নিশ্চিত ছিলেন না, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে আয়নাঘর পরিদর্শন করতে দেওয়াতে অনিচ্ছা ছিল। গত অক্টোবরে তাসলিম খলিল যখন ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন ইউনূস বলেছিলেন তাসলিম খলিলকে যে সেনাবাহিনী চায় না আমরা আয়নাঘর পরিদর্শন করি, এবং সেই সময় নেত্র নিউজে নিয়ে একটা সংবাদও তাসলিম খলিল প্রচার করেছিলেন। এবং এরপর এই গুমের অনুসন্ধান করতে গিয়ে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস তিনি অনেক বাধার সম্মুখীন হন, সেনাবাহিনী থেকে তাকে কোনো সহযোগিতাই করা হয়নি। শুনুন তার নিজের মুখেই। যাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছে তারা অনেকে নিজে দোষী বা ওদের সফট কর্নার আছে, হলো যারা দোষী তাদের জন্য হয় কোর্সমেট নয়তো একই বাহিনীর ইত্যাদি ইত্যাদি। তো এই যখন অবস্থা, তখন আপনারা জানেন সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির বাসায় গুলশানে, সেখানে আলাপ করেছেন যে আসলে এই অভিযুক্ত সেনা অফিসারদের বিচার কি সেনা আইনে হবে নাকি সাধারণ আইনে হবে। আমি জানি না কি ডিসিশন হয়েছে, বাট এরকম আলাপ হয়েছে। তো আজকে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া, এই ইকবাল করিম ভুইয়া কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভারতের প্রতি বিরক্ত হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে সব সময় ক্ষমতাদারি, নাক গলানি এবং খুব প্রভাবশালী মনে করা নিজেকে। এবং আমি মনে করতাম যে মনে হয় এই সমস্ত বিশ্বে শুধু বাংলাদেশের মানুষই ভারতের উপর খেপা, কিন্তু দেখলাম যে না, বিশ্বের অনেক দেশের মানুষই ইদানিংকের কার্যক্রমে তারা ভারতকে পছন্দ করতেছে না। আগে মনে করা হতো যে ভারতের সঙ্গে ইউরোপের সম্পর্ক, যুক্তরাজ্যের সম্পর্ক, আমেরিকার সম্পর্ক, কিন্তু এখন কেন জানি এই ভারত রাষ্ট্রটা তারা ক্রমেই সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তেছে এবং অলরেডি তারা আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এখন বাকিটা ইউরোপের পালা। এবং আজকে আমি দেখলাম যে ভারতকে টুকরো টুকরো করার ঘোষণা দিয়েছেন ইউরোপের একজন কূটনীতিক। হিন্দুস্তান টাইমসের খবর অনুবাদ করেছেন যুগান্তর, সেখানে লিখেছে যে ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ, অস্ট্রেলিয়া না কিন্তু অস্ট্রিয়া রাজধানী ভিয়েনা, ইউরোপের ভিতরে। তো অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ, তার নাম হচ্ছে গুনথার ফেলিঙ্গার। তো এই ভারতকে টুকরো টুকরো করা ডাক দিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ তথা কূটনীতিবিদ গুনথার ফেলিঙ্গার, যা নিয়ে বিতর্ক এখন চরমে। 78 বছর আগে দাসত্বের শৃঙ্খল ভাঙা ভারত এখনো যেন এক বর্ণবাদীর চোখে একটা খেলনা, এটা বলতেছে হিন্দুস্তান টাইমস, যে 78 বছর আগে যেই ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়, স্বাধীনতা লাভ করে, সেই ভারতকে এখনো অস্ট্রেলিয়ার একজন কূটনীতিবিদ খেলনা মনে করেন, যেন যখন ইচ্ছে হয় তখনই ভেঙে দাও, এইরকম মনে করেন। মানেটা হিন্দুস্তান টাইমস বলতেছে, ভারতের পত্রিকা, তারা তো তারা বলতেছে ওই কূটনীতিককে সমালোচনা করে যে আমরা 78 বছর আগে ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করেছি, কিন্তু অস্ট্রেলিয়ার একজন কূটনীতিবিদ মনে করে আমরা ভারত খেলনা, যখন খুশি টোকা দিলে আমরা ভেঙে যাব। কিন্তু না, এত সহজ নয়। আজ ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং একটি পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে চলেছে। এখন এই ভারতকে ভাঙ্গার বার্তা দিলেন ন্যাটোর এক কর্মকর্তা। ন্যাটো তো বোঝে, ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। যেমন ন্যাটো এটা হচ্ছে যে ইউরোপীয় সব দেশগুলো,
এবং আমেরিকা মিলে এই একটা সামরিক চুক্তি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তার মানে হচ্ছে যে যদি একটা দেশ আক্রান্ত হয় তাহলে বাকি সবগুলো দেশ আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং ওই দেশটাকে রক্ষা করতে সকল দেশগুলো এগিয়ে আসবে। এবং ন্যাটো চেয়েছিল ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে, এবং এই কারণেই এটাকে হুমকি মনে করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে, যে যুদ্ধ এখনো চলমান। তো এই ন্যাটো হচ্ছে মূলত একটা সামরিক জোট। তো সেই ন্যাটোর যে কর্মকর্তা অনেক গুরুত্বপূর্ণ, অনেক পাওয়ার, কোনো সন্দেহ নাই। তো তিনি বলেছেন যে ভারতকে টুকরো টুকরো করে দিতে হবে। আপনারা জানেন যে এর আগে রাশিয়ার কাছ থেকে তেল যেহেতু কিনে ভারত, এই কারণে বলেছে যে তোমরা যদি রাশিয়ার কাছ থেকে তেল কিনা বন্ধ না করো তাহলে তোমাদের উপর আমরা শুল্ক চাপিয়ে দেব। তাতে বিন্দু মাত্র বিচলিত হয়নি ভারত। ভারত বলছে যে আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনবই, এবং এরপরেই ভারতের উপরে ট্রাম্প 50% শুল্ক আরোপ করলো। এবং এই শুল্ক আরোপ করার পরেই এর মধ্যেই ফুটে উঠলো ইউরোপের একাংশের সাম্রাজ্যবাদী মানসিকতা। মানে রাশিয়াকে তো ইউরোপ পছন্দ করে না। এখন এই রাশিয়ার সঙ্গে নরেন্দ্র মোদী ধর্মরম সম্পর্ক আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়, মানে গত পরশুদিন মনে হয় একদম পুতিনের হাত ধরে ধরে হাঁটতেছেন, চলতেছেন, এগুলো কিন্তু ইউরোপ পছন্দ করে না, কারণ রাশিয়া ওদের শত্রু। এই কারণেই ইউরোপের কিছু দেশের মাঝে ভারতের প্রতি এখন চরম বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে। এবং এই অস্ট্রিয়ার কূটনীতিক গুন্থার, তিনি ভারতকে ধর্ম, জাতি এবং ভাষার নিরিখে, দেখুন অস্ট্রিয়ার কূটনীতিক গুন্থার তিনি ভারতকে ধর্ম, জাতি ও ভাষার নিরিখে একাধিক ছোট ছোট দেশে ভেঙে দেওয়ার কথা বলেন, এবং এই সংক্রান্ত একটি ম্যাপও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মানে ভাগটা কিভাবে হবে, কোন কোন পার্টটা কিভাবে হবে, কোন কোন পার্টের নাম কি থাকবে এবং এদের পতাকা কি হবে, এগুলো তিনি নির্ধারণ করে ফেলেছেন। তো আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই গুন্থার হচ্ছেন ন্যাটো সম্প্রসারণ কমিটিতে। তো সেখানে অনেকগুলো টুকরো টুকরো তিনি করেছেন। আমি যদি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই প্রায় 15টার মতো তিনি করেছেন। এবং এর ভিতরে সবচেয়ে বড় ভাগটা করেছেন তিনি খালিস্তান। এটা নাম দিয়েছেন খালিস্তান। ওই যে পাঞ্জাবি শিখরা আছে না, তারা একটি স্বাধীন খালিস্তান রাষ্ট্র আন্দোলন করতেছে, তো সেই খালিস্তানের জন্য তিনি সবচেয়ে বড় ভাগটা করেছেন। তাহলে মনে হয় যে তিনি খালিস্তানপন্থী, কোনো সন্দেহ নাই। এই টুইটার অ্যাকাউন্টে তিনি একটি পোস্ট করেছেন এবং এই পোস্টে তিনি এই ম্যাপটা দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন যে উই নিড ফ্রেন্ড অফ ফ্রিডম ফর খালিস্তান নেট। ও তার মানে হচ্ছে উনি ভারত যে সংগঠনকে বিচ্ছিন্নতাবাদ হিসেবে দেখে, উগ্রবাদ হিসেবে দেখে, সেই খালিস্তানপন্থীদের উনি বন্ধু আর কি, এটা বোঝা যায়। তো এই গুন্থার হলেন ন্যাটোর সম্প্রসারণ কমিটিতে অস্ট্রিয়ার চেয়ারম্যান। মানে ন্যাটোতে যে ইউরোপের প্রতিটা দেশ আছে, যেমন ইংল্যান্ড, তারপরে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, সুইডেন, সুইজারল্যান্ড আছে না, সবগুলো দেশ আছে ইউরোপের। তো এই অস্ট্রেলিয়া থেকে এই ন্যাটোর চেয়ারম্যান হলেন এই গুন্থার। তো এই গুন্থারই এত বড় একটি পাওয়ারফুল পজিশনে থেকে তিনি সরাসরি পোস্ট করে লিখেন যে আমরা ভারতকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি, কারণ নরেন্দ্র মোদী রাশিয়ার লোক। নূরের ওপর হামলা, তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার রাতে এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 3 সদস্যের এই কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রেজা। কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য 1 মাস বা 30 কার্য দিবস সময় দেওয়া হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিশন গত 29 আগস্ট নুরুল হক নূরের উপর হামলা এবং গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় সুপারিশও দিবে এই কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা দিবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে এবং কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। গত 2 সেপ্টেম্বর এই কমিশন গঠনের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এর আগে 29 আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। তিনি এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নুরুল হক নূরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন।